এই যুদ্ধবিরতি 15 দিন থেকে বেড়ে 30 থেকে 45 দিন হতে পারে। কারণ ইরানও কিছুটা ছাড় দেওয়ার মতো জায়গায় এসছে। তার কাছে ইতিমধ্যে একটি পারমাণবিক বোমা কিন্তু আছে। আমেরিকা বলছে যে 20 বছর কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ইরান চালাতে পারবে না, এই বিষয়ে রাজি হতে হবে। তো আমেরিকা আস্তে আস্তে যে একঘরে হয়ে পড়ছে, এবং এটা তার নীতির কারণে। তাইওয়ানও কিন্তু বুঝে গেছে যে এই আমেরিকাকে বিশ্বাস করে যদি চীনের সঙ্গে কোনো সংঘাতে নামে, তাহলে সে এক মুহূর্ত টিকতে পারবে না। চর্চা ডিকোডে স্বাগতম। ট্রাম্প নতুন করে দাবি করেছেন যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ শেষের পথে। ওদিকে বাস্তবিক অর্থে ইরান আমেরিকার যে যুদ্ধবিরতি চলছে সেই যুদ্ধবিরতি শেষ হয়ে যাচ্ছে। গুঞ্জন উঠেছে ইরান আমেরিকা নতুন করে আবার বৈঠকে বসছে। ওদিকে হরমুজ প্রণালী থেকে ইরান সহ বিভিন্ন দেশের জাহাজ ফেরত পাঠাচ্ছে আমেরিকান নৌবাহিনী। নতুন করে ইউরোপের দেশগুলো চিন্তা করছে হরমুজ প্রণালী স্বাভাবিক রাখতে আমেরিকাকে বাদ দিয়েই তারা নতুন একটি জোট গঠন করতে চায়। সব মিলে মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, এই ইউরোপের দেশগুলোর নতুন জোট গঠনে আমেরিকা কি একঘরে হয়ে যাচ্ছে কিনা সেসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাই। যুদ্ধবিরতি শেষ হচ্ছে, ট্রাম্প নতুন করে আবার দাবি করলেন ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে। তবে কি সত্যিই শেষ হচ্ছে এবার যুদ্ধ? একটা জিনিস ইতিমধ্যে আপনার সংবাদ মাধ্যমে চলে আসছে, এটা একেবারে কনফার্ম না, কিন্তু সংবাদ মাধ্যমে যখন এটা প্রথমে কিছু জিনিস প্রকাশ করে দেওয়া হয় সরকারি মানে একটু সোর্সের মাধ্যমে, যে দেখে বাজারটা দেখে নেওয়া হয় যে কী ধরনের রিপারকেশন বা প্রতিক্রিয়া তৈরি হয়। তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই যুদ্ধবিরতি 15 দিন থেকে বেড়ে 30 থেকে 45 দিন হতে পারে। আচ্ছা, এরকম একটা কথা ইতিমধ্যে উঠে গেছে। কারণ ট্রাম্প নিজেই বলেছেন যে যুদ্ধ আর হবে না, যুদ্ধ প্রায় শেষের দ্বার প্রান্তে। তার মানে ইরানের সঙ্গে যতই মানে প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে এক ধরনের আলোচনা কিন্তু চলছে। পাকিস্তান কিন্তু এখনও আপনার মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, আপনি যেটা বলছিলেন যে দ্বিতীয় দফায় কিন্তু তারা আবার ইসলামাবাদেই বসবেন, এবং দ্বিতীয় দফায় এই বৈঠকে কি হবে না হবে সেজন্য আলোচনার বিষয়বস্তু থেকে শুরু করে অন্য দেশের মতামত এসব জানার জন্য আপনার শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যে রিয়াদ এবং ইয়েতে যাচ্ছেন, তুরস্কে। আচ্ছা, সৌদি আরবের প্রধান যিনি MBS, তার সঙ্গে দেখা করবেন। তুরস্কেও নিশ্চয়ই এরদোয়ানের সঙ্গে তার দেখা হবে। তাহলে সেখান থেকে একটা ওভারঅল পরিস্থিতি কিন্তু বোঝা যাবে। এবং ইরানের সঙ্গে কিন্তু বরফ কিছুটা গলছে, কারণ ইরানও কিছুটা ছাড় দেওয়ার মতো জায়গায় এসছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এপির বরাত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প এমনটি জানিয়েছে যে ইরান যদি তার পারমাণবিক অস্ত্র মজুদ কিংবা তৈরি করা বন্ধ করে দেয়, তাহলে ইরানকে সমৃদ্ধ করতে চায় আমেরিকা। তো এটা কি মানে আমেরিকা কি নিজেকে আরো সস্তা কিংবা আরো নমনীয় করে ফেলছে ইরান ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে যে ইরান তার চায় কিনা। আপনি উপকার করতে চান, এখন আমি আপনার উপকার চাই কিনা সেটা তো আগে দেখতে হবে। ইরানকে যে এতভাবে অপদস্থ করেছে, যে 47 বছর ধরে নিষেধাজ্ঞার খপ্পরে ফেলে একটা দেশকে পর্যদুস্ত করেছে, সেই ইরান তার কাছে কেন নেবে সে তার সাহায্য, এবং তাকে বিশ্বাস করবে কেন? প্রথম জিনিস হচ্ছে আমেরিকার উপরে তার কোনো ধরনের কোনো ট্রাস্ট নেই। কারণ আমেরিকা প্রতি পদে পদে ইরানের সঙ্গে এই আস্থা ভঙ্গ করেছে, তার চুক্তি ভঙ্গ করেছে, সব কিছু ভঙ্গ করেছে। ফলে সেক্ষেত্রে ইরানের এই আমেরিকার শর্ত নিয়ে মাথা ব্যথা নেই। ইরান যেটি করেছে, ইরান বলছে তো আমি পারমাণবিক অস্ত্র তৈরি করব না। আচ্ছা, কারণ সে বুঝে গেছে তার কাছে ইতিমধ্যে একটি পারমাণবিক বোমা কিন্তু আছে, যে বোমাটা শুধুমাত্র আংশিক কাজ করে না, সে বোমাটার কাজ হচ্ছে মানে বৃহত্তর পরিসরে। সেটা কি? সেটি হচ্ছে হরমুজ প্রণালী। এই যে হরমুজ প্রণালীর যে চোক পয়েন্ট, যে ছোট্ট একটা 21 নটিক্যাল মাইলের একটা দৈর্ঘ্যের আপনার সমুদ্র, এই সমুদ্রের খাড়িপথ বলাই ভালো, যে এই জায়গা থেকে যাতায়াতের মূল এটাই হচ্ছে যে আপনার ইরান নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছে যে সারা বিশ্বের তেল, গ্যাস, সার, অর্থনীতি সব কিছুকেই ধাক্কা দেওয়া সম্ভব, এবং এই ধাক্কা দিলে একমাত্র আমেরিকার কাজ হবে। আমেরিকার
যতক্ষণ না পর্যন্ত আমেরিকার বাজারে তেলের দাম বাড়বে, যতক্ষণ না পর্যন্ত আমেরিকার বাজারে আমেরিকার শেয়ার বাজারের পতন হবে, ধস নামবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার কোনো বোধোদয় হবে না। সুতরাং আমেরিকার গায়ে আঘাত করতে গেলে তার কাছে এই পারমাণবিক বোমা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর আমি বলছিলাম যেটা, যে হরমুজ প্রণালীটা হচ্ছে 21 নটিক্যাল মাইল। এখন আন্তর্জাতিক আইনে বলা আছে যে যে কোনো দেশে তার যে সীমারেখা, স্থল ভূখণ্ড থেকে 12 নটিক্যাল মাইলে পর্যন্ত এই আপনার পুরো সমুদ্র সীমাটা হচ্ছে তার সার্বভৌম অধিকার। সমুদ্র 12 নটিক্যাল মাইলের পরে যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে আন্তর্জাতিক জলসীমা হিসাবে হবে। তো এখন একদিকে ইরান, হরমুজের একদিকে ইরান, একদিকে ওমান। তাই ধরেন আপনার ইরানেরও 12 নটিক্যাল মাইল, ওমানেরও 12 নটিক্যাল মাইল, তাহলে হয় কত? 24 নটিক্যাল মাইল। কিন্তু ওর দৈর্ঘ্যই তো হচ্ছে 21 নটিক্যাল। হ্যাঁ, 21 নটিক্যাল মাইল। তো আপনি ওইখানে তো আমেরিকা যে দাবি করছে সেই দাবি খাটে না। 74 সালে ইরান এই দাবি মানে করে রেখেছিল যে হরমুজ হচ্ছে তাদের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে, কিন্তু তখন গায়ের জোরে অনেক কিছু করা হয়নি। কিন্তু আজকে এই পজিশন আপনি আন্তর্জাতিক আইনই ফলো করেন, ইরান আন্তর্জাতিক আইন ভঙ্গ করার কথা বলছে না। তো ইরানের দিক থেকে অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, যেরকম আমেরিকা বলছে যে 20 বছর কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ইরান চালাতে পারবে না, এই বিষয়ে রাজি হতে হবে। ইরান বলেছে আমি খুব বেশি হলে 5 বছর রাজি হতে পারি। এই রাজি হওয়ার পরে আমাকে যে যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে, যে আমার সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আমার যে অ্যাসেট এতদিন ধরে আটকে রাখা হয়েছে সেগুলো দিতে হবে, আরও অন্যান্য নানা শর্ত তার মধ্যে আছে। এখন দেখা যাক যে এই শর্তে আমেরিকা কতদূর যায় আর ইরানি কতদূর নিজের অবস্থানে থাকতে পারে কিংবা ছাড় দিতে পারে। সেলিমান, হরমুজ নিয়ে কথা বলছিলাম। হরমুজে নৌযান চলাচল স্বাভাবিক করতে ইউরোপের দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে একটি জোট করার চিন্তা ভাবনা করছে। এই জায়গায় আপনার কাছে কি মনে হয়, আমেরিকা আসলে একঘরে হয়ে যাচ্ছে? আমেরিকা আসলেই সবার মানে কি বলবো, তার যে এতদিনকার বন্ধু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় আমেরিকার বন্ধু ছিল পশ্চিম ইউরোপ, এদিকে কানাডা এবং বিভিন্ন দেশ। এর মধ্যে আমার মনে হয় ইসরায়েল ছাড়া আমেরিকার আর কোনো সেই সেন্সে বন্ধু নাই। ইসরায়েলও এখনও তার বন্ধু আছে, কারণ আমেরিকা ইসরায়েলের কথায় নাচছে, ইসরায়েলের কথায় উঠছে, বসছে, সব করছে, এই জন্য ইসরায়েল এখনও পর্যন্ত বন্ধু। আপনার ইউরোপ তো তার ব্যবস্থা নেবেই, কারণ ইউরোপ জানে যে ট্রাম্প সাহেব কি বলছেন, তারা এর মধ্যে কিন্তু একটি আমেরিকার মানে চাতুর্যতা খুঁজে পেয়েছে। এই যে চতুরতার মধ্যে আমেরিকা গেছে কি, যদি আমি হরমুজ বন্ধ করে দিই তাহলে তেল পেতে হলে একমাত্র আমার কাছে লাইন দিতে হবে। তাহলে আমার কাছে লাইন দিলে আমি কি করব, আমি সে রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না, তাহলে তাকে যেতে হবে আমেরিকার কাছে। আমেরিকা কি করবে? আমেরিকা এখন তেলের বাজার উঠছে, আমেরিকার তেল কোম্পানিগুলো ফুলে ফেপে লাল হবে। সেই জায়গায় আমেরিকার এই মানে চতুরতাকে কিন্তু ধরা পড়ে গেছে যে পুরো ইউরোপ কেন সারা বিশ্বের কাছে। এবং ওইখান থেকে তারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। এখন যদি তাদেরকে আমেরিকা থেকে তেল আনতে হয় তাহলে এটা তো রাতারাতি সম্ভব না, তার উপর দাম পড়বে বেশি। সেক্ষেত্রে ইউরোপ বারবার প্রতারিত হওয়ার পরে এখন তাদের বোধোদয় হয়েছে তাদের নিজের ব্যবস্থা, নিজের প্রতিরক্ষা, নিজের সব কিছু নিজেদের করতে হবে। এবং ইউরোপের মধ্যে এও কথা উঠেছে যে ইউরোপের মধ্যে ছোট ছোট মানে এখন ন্যাটো হয়তো নাও থাকতে পারে এই ফরম্যাটে, যেখানে দেখা যেতে পারে যে ইংল্যান্ডের নেতৃত্বে ইংল্যান্ড, আয়ারল্যান্ড মিলে এরা পাশাপাশি দেশগুলো মিলে একটা জোট হতে পারে। এদিকে দেখা যেতে পারে যে আপনার জার্মানির নেতৃত্বে ওই জার্মানি, পোল্যান্ড এদের নেতৃত্বে একটা ছোট জোট হতে পারে, যারা তাদের বিশেষত প্রতিরক্ষার খাতে বিশেষ ব্যবস্থা থাকবে। ওদিকে আপনার এই ফ্রান্সের নেতৃত্বে একটা জোট থাকতে পারে। তাহলে এই জোটগুলো প্রত্যেকে কিন্তু মানে এই জার্মানি বাদে বাকি দুটি দেশ, ইউকে এবং ফ্রান্স, দুটোই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ এবং স্বীকৃত দেশ। সুতরাং তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এইভাবেই গড়ে তোলার চেষ্টা করছে, যে ভাগে ভাগে গিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকার জন্য একটা বিরাট প্রশ্ন উঠছে। এবং তারা ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে দিয়েছে, এবং তারা যদি তাদের নিজস্ব প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে, এতদিন তারা
সমস্ত অস্ত্রশস্ত্রের ব্যাপারে আমেরিকার উপর আমেরিকার কাছে। নির্ভরশীল ছিল। তাহলে আমেরিকার যেমন ওই পয়সা যাওয়া বন্ধ হয়ে যাবে, তেমনি ইউরোপ তার নিজের মতো করে নিজের অস্ত্রশস্ত্র তৈরি করতে পারবে, নিজের ওখানে কর্মসংস্থান হবে, নিজের ঘাঁটি হবে, সব কিছু নিজস্ব হবে, তাকে আর লোকের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আচ্ছা। ইতিমধ্যে কানাডা বলে দিয়েছে যে আমি যে প্রতিরক্ষা খাতে $1 খরচ করি, এর 70 সেন্ট চলে যায় হচ্ছে আমেরিকায়, কারণ এই আমেরিকার নিরাপত্তা এবং অস্ত্রশস্ত্র কিনতে 70 সেন্টই চলে যায়, তো আমি এই 70 সেন্ট তো আর দেবো না। আচ্ছা। ইতিমধ্যে কিন্তু মার্ক কার্নি তিনি এই 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 কথা বলে দিয়েছেন। তো আমেরিকা আস্তে আস্তে যে একঘরে হয়ে পড়ছে, এবং এটা তার নীতির কারণে, এবং আমেরিকা মনে হয় চায় যে, ট্রাম্প চান যে আমেরিকা এইভাবে একঘরে হয়ে উঠুক, ন্যাটো তার কাছে বার্ডেন, উনি এখন ওইসব নিয়ে থাকতে চান না, উনি পশ্চিম গোলার্ধ নিয়ে থাকতে চান। এখন এই করলে সারা দুনিয়ায় যে মাতবাড়ি এতদিন আমেরিকা করেছে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে যে করেছে, এবং সারা বিশ্বে যে আপনার নৌঘাঁটি এবং বিভিন্ন সেনা ঘাঁটি তৈরি করেছে, সেগুলোর আর কোনো মূল্য থাকবে না। সেলিম খান, আমরা দেখলাম যে রাশিয়া ইরানের সাথে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে, ওদিকে চীন তার জাহাজ পাঠিয়ে আমেরিকার যে ব্লকেড আছে সেই ব্লকেডকে চ্যালেঞ্জ করছে। সব মিলিয়ে রাশিয়া চীন আবার প্রকাশ্যে চলে আসলো এবং বিপরীত পক্ষ আমেরিকা। সব মিলিয়ে কি বিশ্বব্যাপী কোনো সংকট হওয়ার কোনো শঙ্কা আছে? দেখুন, যে গতকালই প্রথম এই দীর্ঘ 40 দিনের মতন যুদ্ধ হলো, তারপর কিছুদিন যুদ্ধবিরতি চললো, তো আমরা প্রায় 50 দিনের মতো ধরতে পারি। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট গতকালই প্রথম মুখ খুলেছেন, আচ্ছা। এবং তিনি বলেছেন যে এই পৃথিবীটা একটা জঙ্গলের রাজত্ব, এটা একটা জঙ্গলের রাজত্ব হোক, এটা তো আমরা হতে দিতে পারি না। একদম। ঠিক আছে, তো তিনি জঙ্গলের রাজত্ব মানে কি, তিনি কিন্তু কারণ নামও বলেননি, কিছুই বলেননি, কারণ মে মাসের শুরুতেই আপনার বেইজিং যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং সেই হিসাবে চীন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পুরো বিষয়টি হ্যান্ডেল করছে, তিনি নাম করেনি। তো জঙ্গলের রাজত্ব মানে কি, মানে হচ্ছে জোর যার মুল্লুক তার। যে জঙ্গলে বাঘ আছে, সেই জঙ্গলে বাঘ একমাত্র শক্তিশালী যদি হয় তাহলে সে রাজা থাকে। যে জঙ্গলে সিংহ আছে সেই জঙ্গলে সিংহ রাজা, যে জঙ্গলে হাতি আছে সে বলে আমি রাজা। ঠিক আছে, তো এই বিষয়ে যদি মানে এমনভাবে তিনি কূটনৈতিক ভাষায় প্রকাশ করলেন, যেটা কিন্তু সরাসরি আমেরিকার গায়ে গিয়ে লাগে। তার মানে আমেরিকা সারা বিশ্বে এমন একটি অবস্থা ক্রিয়েট করেছে, যেটা আসলে জঙ্গলের রাজত্ব, মানে সভ্য মানুষের কোনো বিষয় না বলে তিনি বলে দিয়েছেন। ইরানকে নিয়ে চীন কিন্তু নানাভাবে পরীক্ষা নিরীক্ষা, নিজের শক্তি সামর্থ্যের পরীক্ষা নিরীক্ষা করছে, যে কারণে তাইওয়ানও কিন্তু বুঝে গেছে যে এই আমেরিকাকে বিশ্বাস করে যদি চীনের সঙ্গে কোনো সংঘাতে নামে, তাহলে সে এক মুহূর্ত টিকতে পারবে না। কারণ যেখানে ইরানের সঙ্গে ইসরায়েলি টিকতে পারছে না, সেখানে চীনের মতো শক্তির কাছে তাইওয়ানের মতো একটা ছোট্ট ক্ষুদ্র দ্বীপ, এটা তার পক্ষে টেকা অসম্ভব। তো সেই জায়গায় আপনার ট্রাম্প আরও যে কথাটি বলেছেন, যে তিনি কোনো ইন্টারন্যাশনাল আইনের তোয়াক্কা করেন না, তাহলে তিনি কিসের তোয়াক্কা করেন? এই ক্ষেত্রে রাশিয়া এবং চীন কাছাকাছি চলে আসছে। যে রাশিয়া এই প্রতিশ্রুতিও দিয়েছে যে ইরান থেকে যদি তেল, যেটা প্রতিদিন কেনে 1.4 মিলিয়ন ব্যারেল তেল যে আপনার চীন কেনে, এটা যদি ঘাটতি পড়ে তাহলে সে সেটা পুষিয়ে দেবে। আচ্ছা, এটা রাশিয়া ইতিমধ্যে চীনকে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে চীন আর রাশিয়া কত দূর পর্যন্ত যাবে, সেটা কিন্তু দেখা গেছে যে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে, সেখানে তারা ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব নিয়ে এসেছিল, সেখানে সরাসরি ভেটো প্রয়োগ করেছে দুই দেশ একসঙ্গে। ফলে বোঝাই যাচ্ছে যে ইরানকে ইস্যু করে তারা এই আমেরিকাকে যে জব্দ করার যে সুযোগ, এই সুযোগ তারা হাতছাড়া করবে না, হাতছাড়া কখনো, মানে তা করাটাই হবে তাদের জন্য বোকামি। আচ্ছা সেলিম খান, আমরা শেষ করব। শেষ করার আগে একটু পুরনো প্রসঙ্গে আসি। বেশ সমালোচনার পর ট্রুথ সোশ্যাল থেকে ট্রাম্প তার একটি ছবি গতকালকে সরিয়ে নিয়েছে, যে ছবিতে তিনি তাকে যিশু খ্রিস্টের অবয়বে প্রকাশ করেছিলেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, একটা লোক এই যে মানে তার মস্তিষ্কের কার্যক্ষমতা নিয়ে যে সবাই প্রশ্ন তুলছেন, এবং যে জন্য আমেরিকার সংবিধানের 25 ধারা প্রয়োগ করে তাকে সরানোর প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে, সেই জায়গায় দেখুন, আমরা আগের আলোচনায় বলছিলাম যে
140 কোটি ক্যাথলিক সম্প্রদায়ের লোক আছেন। এই ক্যাথলিকরা তাদের পোপকে সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে মানেন, তাকে পর্যন্ত অপমান করতে তিনি ছাড়েননি। তিনি ছাড়েননি। তারপরে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনিও পোপ নিয়ে কথা বলে যাচ্ছেন। এই জিনিসটা কিন্তু সারা বিশ্বে ভালো হয়নি। এরপরে তিনি কি করলেন, তিনি নিজের ট্রুথ সোশ্যালে একটা এআই দিয়ে তৈরি করা ছবিকে পোস্ট করলেন। সেখানে হচ্ছে যে তিনি মসিহ মানে জেসাস ক্রাইস্ট হিসাবে নিজেকে তুলে ধরলেন এবং সেই জিনিসটাকে হওয়ার পরে এমন মানুষের মধ্যে রিয়াকশন হলো। আপনার আমেরিকার ভেতরেই, কারণ আমেরিকায় প্রচুর মানে কট্টর ধর্মাবলম্বী মানুষ, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষই প্রচুর আছেন। যেমন যে খ্রিস্টে মানে যে সম্প্রদায়েরই অনুসারী হন না কেন, তিনি প্রোটেস্ট্যান্ট হন, ক্যাথলিক হন বা ইভাঞ্জেলিক হন, অর্থোডক্স হন, যাই হোক না কেন, তিনি তো আসলেই তো যীশু খ্রিস্টকে, জেসাস ক্রাইস্টকে মানেন। ফলে একজন লোক যখন জেসাস ক্রাইস্টকে বা যীশু খ্রিস্টকে যখন অপমান করে, তখন প্রত্যেকটি লোক নির্বিশেষে এই এতগুলো যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ইভাঞ্জেলিক, আপনার অর্থোডক্স, এতগুলো বাদ দিয়েও কিন্তু সবার গায়ে লাগে। এখানে তখন আর ভেদাভেদ থাকে না। তো ট্রাম্প আসলে মৌচাকে ঢিল মেরেছেন এবং তিনি আসলেই কাণ্ডজ্ঞান রহিত হয়ে গেছেন বলে অনুমান করা যায়। তাহলে এই ধরনের কোনো কাজ, এর আগে পশ্চিমা বিশ্বে ইসলাম নিয়ে নানা ধরনের করা হয়েছে, কিন্তু এখন তারা দেখা যাচ্ছে যে খ্রিস্টান ধর্ম নিয়েও মানে এই ধরনের ছেলে খেলা করা বা অকথ্য ভাষা ব্যবহার করা, এই জায়গা থেকে তারা সরে আসছে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।